নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আশা করি সকলে ভালো আছেন। সাইবার ক্রাইমের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তো সাইবার ক্রাইমের মতো ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, তাহলে সেই মুহূর্তে সেই ব্যক্তির কি করণীয়, এটা অনেকজনই বুঝে উঠতে পারছেন না। যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, এখন আমি কি করব? আমি কি আমার লোকাল থানায় যাব, না আমি ডিস্ট্রিক্ট সাইবার পুলিশ স্টেশনে যাব, না আমি কি করব? যদি এইরকম ধরনের ঘটনা ঘটে থাকে, এই ইনফরমেশনটা সবার মধ্যে শেয়ার করে দিন যে সাইবার ক্রাইমের মতো ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, তাহলে তারা অ্যাকচুয়ালি কি করবেন এবং প্রথম স্টেপ তাদের কি হবে, কি করলে তাদের রিফান্ড পাওয়ার, তাদের যে টাকাটা চলে গেছে, যদি ফিনান্সিয়াল ফ্রড হয়ে থাকে, তাদের রিফান্ড পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে কি করলে। আপনার পরিচিতদের মধ্যেও এই ইনফরমেশনটা শেয়ার করতে পারে, যাতে সবাই জানতে পারে এই ঘটনা ঘটলে যে তাদের কি করণীয়। যদি এইরকম ধরনের কোনো ফিনান্সিয়াল ফ্রড বা আদার ফ্রড বা ফ্রড কল, ভিসিং, থ্রেড কল, এই ধরনের জিনিস আপনাদের সঙ্গে হয়ে থাকে, তাহলে আপনারা প্রথম cybercrime.gov.in যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল আছে, সেখানে আপনার কমপ্লেনটা লগ করবেন। যদি দেখা যায় যে আপনি অনলাইন কমপ্লেন করতে পারছেন না, পাশাপাশি কোনো সাইবার ক্যাফে নেই, বা আপনি মোবাইল থেকে এটা করতে পারছেন না, তখন আপনি কি করবেন? দেখুন, অনলাইনে সাইবার ক্রাইমে যখন আপনি কমপ্লেন করবেন, তখন ফিনান্সিয়াল ফ্রড যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে ফিনান্সিয়াল ফ্রডের আন্ডারে সাব ক্যাটাগরি আপনার যে টাইপের ফ্রড হয়েছে, যেমন আপনার ইউপিআই ফ্রড হতে পারে, যেমন আপনার নেট ব্যাংকিং ট্রান্সফার, যেটা আমি প্রথমেই বললাম এনইএফটি বা আইএমপিএস হতে পারে। তো সাব ক্যাটাগরিতে সেটা অবশ্যই উল্লেখ করে দেবেন। যদি ইউপিআই হয়, তাহলে আপনার ইউপিআই আইডিটা ওই ডেবিটেড ট্রানজাকশন ডিটেলসের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন, কারণ ওইটা না দিলে ডিটেক্ট করতে পারবে না অনলাইন যে আপনার কোথা থেকে টাকাটা কেটেছে, তার ট্রানজাকশন নাম্বার কত, পার্টিকুলার ওই ট্রানজাকশনটা কিন্তু ডিটেক্ট হবে না। আপনার যে টাকাটা কেটেছে সেটা একটা ট্রানজাকশন হতে পারে, বা আপনার 10টা ট্রানজাকশন হতে পারে। যদি আপনার 10টা ট্রানজাকশনে আপনার ফিনান্সিয়াল ফ্রড হয়ে থাকে, তাহলে ওই 10টা ট্রানজাকশন নাম্বার, ডেট, টাইম আপনাকে কিন্তু সাইবার ক্রাইম পোর্টালে মেনশন করতে হবে। আপনি যতগুলো ট্রানজাকশন ডিটেলস দেবেন, নিচে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করতে থাকবেন, আপনার তত রো কিন্তু ওখানে অ্যাড হয়ে হয়ে যাবে। আপনি ইউপিআই ফ্রড করুন, বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম ফ্রড বলুন, বা ইন্টারনেট ফ্রড করুন, যাই আপনি করুন না কেন, ট্রানজাকশন ডিটেলস মানে ডেবিটেড ট্রানজাকশন ডিটেলস, কোথা থেকে আপনার টাকাটা কেটেছে, সেটা কিন্তু অবশ্যই ওখানে মেনশন করবেন। অনেকজন দেখা যাচ্ছে এরকম যে কমপ্লেন তো করে দিচ্ছেন অনলাইনে, কিন্তু ডেবিটেড ট্রানজাকশন ডিটেলস যেটা পার্টিকুলার্স, সেটা কিন্তু ঠিকভাবে ওখানে লিখছেন না বা অনলাইনে দিচ্ছেন না। তার জন্য কি হচ্ছে, যাদেরকে সাইবার ক্রাইম এনগেজ করছে আপনার ওই কমপ্লেনের এগেনস্টে, যে সমস্ত ডিপার্টমেন্টকে, যেমন বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ইউপিআই অথরিটি, যাদেরকে এনগেজ করছে, তারা কোনো অ্যাকশন নিতে পারছেন না। কারণ কি, আপনি ঠিকঠাক ট্রানজাকশন ডিটেলস ওখানে দেননি। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ট্রানজাকশন যতগুলি হোক না কেন, প্রত্যেকটা ট্রানজাকশন ডিটেলস কিন্তু ওখানে ফিল আপ আপনাকে করতে হবে। যদি আপনার এটা করতে অসুবিধা হয়, দেখা যাচ্ছে সাইবার ক্যাফে নেই বা অনলাইনে আপনি এটা কোনোভাবে করতে পারছেন না, সার্ভার ডাউন আছে, ফোনে ওটিপি আসছে না, এই ধরনের সমস্যা থাকতেই পারে, তাহলে আপনি কি করবেন, তৎক্ষণাৎ যদি এইরকম প্রবলেম হয়, ওটাকে অ্যাভয়েড করে দেবেন। আপনি সরাসরি 1930-তে ফোন করবেন। 1930-তে ফোন করলে ওনারা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে। আপনাকে ওই হোয়াটসঅ্যাপ থেকে, আপনার হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। তারপর ওনারা আপনাকে একটা ফর্ম দিয়ে দেবেন, একটা ডিজিটাল ফর্ম দিয়ে দেবেন। ওই ডিজিটাল ফর্মের মধ্যে আপনাকে টোটাল ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে, যেমন আপনার নাম, পার্সোনাল ডিটেলস, আপনার ট্রানজাকশন ডিটেলস যেটা আপনাকে বললাম, যদি একটা ট্রানজাকশন হয় তাহলে একটা, যদি 10টা ট্রানজাকশন হয় তাহলে 10টা। টোটাল ডিটেলসটা কিন্তু আপনি মোবাইলের মধ্যে লিখে দেবেন, হোয়াটসঅ্যাপে টাইপ করে দেবেন, টাইপ করে ওনাদেরকে আবার সেন্ড করে দেবেন। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার আধার কার্ডের যে ছবি, সেটা ওখানে আপলোড করে দেবেন, এবং আপনার যে ট্রানজাকশন ডিটেলস, যেমন ব্যাংকের স্টেটমেন্ট যদি হয় স্টেটমেন্ট, না হলে ইউপিআই থেকে যদি হয়ে থাকে তাহলে ইউপিআই এর যে স্ক্রিনশট, সেটা আপনি ওখানে দিয়ে দেবেন। তাহলে এই টোটাল ডিটেলসটা কমপ্লিট ভাবে আপনার ওখানে আপলোড করার পর ওনারা আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবেন। ওই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনার কাছে যত্ন করে রেখে দেবেন, এবং আপনার ওই কমপ্লেনটা যখন অনলাইনে সাবমিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই কমপ্লেন আপনার যেটা পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে কিন্তু ফরওয়ার্ড হয়ে চলে আসবে। এই দুটো প্রসেসে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে গোল্ডেন টাইমে আপনার কমপ্লেনটা কিন্তু সাবমিট করতে হবে।
যে সময় আপনার ঘটনাটা ঘটছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু এই দুটো ওয়ের মাধ্যমে যে কোনো একটাই আপনার কমপ্লেনটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনি আপনার কমপ্লেন আপনার লোকাল থানায় তারপর জমা করবেন। আপনার যে ঘটনা ঘটলো আপনাকে থানায় গিয়ে কমপ্লেন করতে হবে এমনটা নয়। আগে আপনি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা করবেন, তারপর আপনি থানায় গিয়ে দেখা করবেন, থানায় গিয়ে রিপোর্ট করবেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। এইটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ে আপনার কমপ্লেনটা সাবমিট করার জন্য। আপনি যদি ঠিকঠাক টাইমে এরকম কমপ্লেন আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার রিফান্ড হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনার মনে হয় আজকের এই ভিডিওটা আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদের সঙ্গে যদি বা তাদের পরিচিতদের সঙ্গে যদি এইরকম ধরনের ঘটনা ঘটে থাকে তারা যেন ঠিকঠাক ইনফরমেশনটা তাদের কাছে যায় এবং তারা ঠিকঠাক উপায় অবলম্বন করতে পারেন। ধন্যবাদ।